মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। এখনো বাকি শেষ 2 দফার লোকসভা ভোট। পঞ্চম দফার আগে থেকেই সাধুদের নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর ভাষণের পাল্টা দিচ্ছেন প্রধানমন্ত্রী। রাস্তায় নেমে প্রতিবাদে সাধু সন্তরায়। সাধু সন্তদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে কেন? ভোটের মরশুমে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে সাধু সন্ন্যাসীরা। 18 মে আরামবাগে নির্বাচনী প্রচার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজকে। মুখ্যমন্ত্রীর দাবি ছিল বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেননি ভারত সেবাশ্রম সংঘের ওই সন্ন্যাসী। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। এরপরই শুরু হয় বিতর্ক। 19 তারিখ আরামবাগের সভা থেকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। কার্তিক মহারাজকে বিঁধতে ছাড়েননি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীও। যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। কখনো সে তৃণমূলের, কখনো সে বিজেপির, কখন কার দলের তিনি সমর্থক, সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে। এসবের মাঝেই সোমবার বহরমপুরে পথে নেমে প্রতিবাদ মুখর হয়েছেন সাধু সন্ন্যাসীরাও। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ চেয়েছেন কার্তিক মহারাজ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি। আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। কে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব। সুতরাং আমি আইনি সাহায্য, আইনি পরামর্শ আমি চেয়ে বলেছি। তারা নোটিশ দিয়েছেন, তারা যথাযথ উত্তর তিনি দেবেন, তার তো ডিপার্টমেন্ট রয়েছে। সোমবার বাঁকুড়ার সভা থেকে ফের এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, আগে অধীর চৌধুরীর হয়ে কাজ করতেন কার্তিক মহারাজ, এখন বিজেপি করেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন,
বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? বহরমপুরের সভা থেকে পাল্টা সুর চড়িয়েছেন কার্তিক মহারাজও। বলছিলেন বিজেপির পতাকা লাগিয়ে আপনারা ঘুরতে বলেছিলেন। আমি বলেছিলাম ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, তিনি বিজেপির নেতা নন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেবে রাখবেন। হাজার বছরের পরাধীনতার গ্লানি, শত শত মা ভাই বোনের রক্তে রঞ্জিত সেই পরাধীনতার প্রতীক মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির নির্মাণ। আর সেই নির্মাণকালে যিনি সংকল্প করেছিলেন তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মরশুমে সাধুদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি। সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখলে রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এই বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরুদ্ধে কথা বলবে। সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। ভোটে কি প্রভাব পড়বে সাধুদের নিয়ে দড়ি টানাটানির? উত্তর মিলবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।